নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি ব্রহ্ম আন্দোলন, স্যার আপনি ব্রহ্ম সমাজ নিয়ে স্যার একটু বিস্তারিত আলোচনা করুন। প্রচুর রিকোয়েস্ট পেয়েছি আমি যে স্যার প্লিজ স্যার করুন। যারা ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, যারা গ্র্যাজুয়েশনে পড়ছে, যারা বিএ পরীক্ষা দেবে সামনে, বা যারা বিএতে পড়ছে, যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে বা মাস্টার ডিগ্রিতে পড়ছে, যারা পিএইচডি করছে, তো দেখো সবার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এবং যারা জানে না তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আমাদের ফেসবুক পেজকে অবশ্যই তোমরা ফলো করবে এবং আমাদের এসবি একাডেমিক সেন্টার ইউটিউবে চলে যাও, সেখানে লিখবে এসবি একাডেমিক সেন্টার, ঠিক আছে? সেখানে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সেখানে আমরা ক্লাস 9 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা করি। তাহলে বেশি কথা না বলে আজকে আমি ব্রহ্ম আন্দোলন অর্থাৎ ব্রহ্ম সমাজ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, ভালো করে কথাগুলো শুনবে, খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে। সত্যি কথা বলতে 18 শতকের শেষ দিকে কিন্তু ভারতবর্ষের বুকে, বিশেষ করে বাংলার বুকে কিন্তু অরাজকতা ছিল। অর্থাৎ গঙ্গাসাগরের সন্তান বিসর্জন, অর্থাৎ যদি কোনো লোকের যদি সন্তান হতো, মায়ের কোনো সন্তান হতো, সেই প্রথম সন্তানকে কিন্তু গঙ্গাসাগরে কিন্তু বিসর্জন দেওয়া হতো। এবং তার সঙ্গে জাতিভেদ প্রথা ছিল, কিন্তু জাতপাত ব্যবস্থা ছিল, বর্ণ বৈষম্য ছিল, এই সম্পূর্ণ অরাজকতা ছিল। সমগ্র বাংলার বুকে কিন্তু অরাজকতা ছিল। এই যে অরাজকতার হাত থেকে বাঁচার জন্য কিন্তু 19 শতকে কিন্তু বিভিন্ন ব্যক্তির কিন্তু আবির্ভাব ঘটে। 19বিংশ শতাব্দীতে আমরা এখানে নজর করে দেখতে পারি যে রাজা রামমোহন রায়ের ব্রহ্ম সমাজ এবং আমাদের শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ এবং আমাদের স্বামী বিবেকানন্দের নব্য বেদান্ত খুবই গুরুত্বপূর্ণ। বাংলার সমাজের বুকে এই 3জন ব্যক্তির গুরুত্বপূর্ণ অবদান। এর ভিতর থেকে আমরা আলোচনা করব ব্রহ্ম সমাজ। তো আমরা কি জানি, এই যে ব্রহ্ম সমাজের যিনি মাস্টার মাইন্ড, যিনি প্রতিষ্ঠা করেছিলেন, রাজা রামমোহন রায়। আমি রাজা রামমোহন রায়ের যদি একটু আগে চলে যাই, সেখানে আমরা কি নজর করে দেখতে পারি, রাজা রামমোহন রায় কিন্তু 1815 সালে কিন্তু আত্মীয় সভা গঠন করেন। আত্মীয় সভা কত সালে গঠন করেন? 1815 সালে। এবং 1828 সালে রাজা রামমোহন রায় কিন্তু ব্রহ্মসভা স্থাপন করেন। ব্রহ্মসভা, ওটাকে পরিবর্তন করে রাখা হয় ব্রহ্মসভা। এবং 1830 সালে রাজা রামমোহন রায় কিন্তু এর নাম দেয় ব্রহ্ম সমাজ। আজকে আমাদের ব্রহ্ম আন্দোলন সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ রাজা রামমোহন রায় সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ব্রহ্ম আন্দোলনের ক্ষেত্রে। তা রাজা রামমোহন রায় যতদিন জীবিত ছিলেন ব্রহ্ম আন্দোলনটাকে পুরো চাঙ্গা করেছিলেন। ভারতবর্ষের ইতিহাসে ব্রহ্ম আন্দোলনের যিনি মেইন মাস্টার মাইন্ড, রাজা রামমোহন রায়। তো দেখো, রাজা রামমোহন রায় আর ব্রহ্ম আন্দোলনটাকে কতদিন ধরে পরিচালনা করবে? তো রাজা রামমোহন রায়ের সবথেকে গুরুত্বপূর্ণ বন্ধু গগেন্দ্রনাথ ঠাকুরের একমাত্র পুত্র, অর্থাৎ গগেন্দ্রনাথ ঠাকুরের সবথেকে যে সন্তান সবথেকে ভালো, আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই ব্রহ্ম আন্দোলনে অর্থাৎ ব্রহ্ম সমাজে যোগদান করেছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে কিন্তু ব্রহ্ম আন্দোলনটাকে আরও শক্তিশালী হয়ে যায়। অর্থাৎ রাজা রামমোহন রায় তার সুযোগ্য একজন ব্যক্তির হাতে দায়িত্ব দেন, তার নাম কি? দেবেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ সমগ্র দায়িত্ব কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে চলে আসে এবং ব্রহ্ম আন্দোলনটাকে দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু একটা তাৎপর্যপূর্ণ জায়গায় নিয়ে গেছিল। ভারতবর্ষের ইতিহাসে আমরা যদি ভালো করে দেখি তাহলে দেখতে পারি রাজা রামমোহন রায়ের পরে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট পরিশ্রম করেছিল এই ব্রহ্ম আন্দোলনটাকে পরিচালনা করার জন্য। কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কতদিন ধরে এই ব্রহ্ম আন্দোলন পরিচালনা করবে? কতদিন করবে? একজন ব্যক্তি তো বেশি দিন স্থায়ী হয় না। তখন তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে খুঁজছিলেন যে দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে যিনি এই ব্রহ্ম আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালনা করবে। আমরা নজর করে দেখতে পারি যে 1858 সালে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু এই ব্রহ্ম আন্দোলনে যোগদান করে। মানে সত্যি কথা বলতে দেবেন্দ্রনাথ ঠাকুর একজন সুযোগ্য ছেলে খুঁজছিল যে এই ব্রহ্ম আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালনা করবে। অর্থাৎ রাজা রামমোহন রায়ের পরে দায়িত্ব কে নিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর চেয়েছিল একজন সুযোগ্য ছেলে।
প্রচুর পরিশ্রম করতে পারে, যে ব্রহ্ম আন্দোলনটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে, ব্রহ্ম আন্দোলনটাকে সমগ্র বাংলা কেন সমগ্র বিশ্বে সমগ্র ভারতবর্ষে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারে, এমন একজন নেতাকে খুঁজছিলেন। আর সত্যি কথা বলতে সেটা পেয়েও গিয়েছিলেন। 1858 সালে কিন্তু আমরা নজর করে দেখতে পারি যে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে যোগদান করেন কিন্তু কেশবচন্দ্র সেন। অর্থাৎ কেশবচন্দ্র সেন আসার পরে কিন্তু ব্রহ্ম আন্দোলন কিন্তু আরও শক্তিশালী হয়ে ওঠে, ব্রহ্ম আন্দোলন আরও ব্যাপক শক্তিশালী হয়ে ওঠে। এবং কেশবচন্দ্র সেনকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুবই ভালোবাসতো, ব্যাপক ভালোবাসতো, বিশ্বাস করতে পারবে না এতটা ভালোবাসতো। 1858 সালে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু আমাদের ব্রহ্ম আন্দোলনে যোগদান করেন এবং 1862 সালে আমরা দেখতে পারি যে দেবেন্দ্রনাথ ঠাকুর খুব খুশি হয়ে গেছিল এই কেশবচন্দ্র সেনের প্রতি। কারণ কেশবচন্দ্র সেন যতক্ষণ পর্যন্ত ব্রহ্ম আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, ব্রহ্ম আন্দোলন কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠেছিল এবং কেশবচন্দ্র সেন কিন্তু ব্যাপকভাবে এই ব্রহ্ম আন্দোলনটাকে কিন্তু পরিচালনা করছিলেন, ব্যাপকভাবে তরুণ ছেলে ব্যাপক কাজ করছিল। এবং কেশবচন্দ্র সেনের নেতৃত্বে কিন্তু ব্রহ্ম আন্দোলন কিন্তু আরও মারাত্মক পরিমাণে শক্তিশালী হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুর খুব খুশি হয়ে গিয়েছিল, খুবই খুশি হয়ে গেছিল, ভাবতে পারছিল না যে এই ছেলে এতটা ভালো কাজ করবে। 1862 সালে কিন্তু এই দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে কিন্তু ব্রহ্মানন্দ উপাধি দেন। ব্রহ্মানন্দ অর্থাৎ এই ব্রহ্ম সমাজ যে পরিচালনা করা হয়েছে তার মেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাম দেওয়া হয় ব্রহ্মানন্দ, ব্যাপক নাম, যেটা আজ পর্যন্ত রাজা রামমোহন রায় পর্যন্ত নিতে পারেনি, যেটা দেবেন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত নিতে পারেনি, যেটা কেশবচন্দ্র সেন নিতে পেরেছিলেন। অর্থাৎ এতটা ভালোবাসা পেয়েছিলেন। কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে ব্যাপক ভালো সম্পর্ক ছিল এবং দেবেন্দ্রনাথ ঠাকুর সবসময় জন্য চাইতেন যে কেশবচন্দ্র সেনের হাতে সরাসরি দায়িত্বটা পরিচালনা করা হবে এবং কেশবচন্দ্র সেনই পরিচালনা করবে সমগ্র ব্রহ্ম সমাজকে। এবং কেশবচন্দ্র সেন যখন ব্রহ্ম সমাজে যখন যোগদান করেন, আমরা নজর করে দেখতে পারি ভারতবর্ষের ইতিহাসে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়। সমস্ত ধরনের যে সমস্ত কুসংস্কার ছিল সেই কুসংস্কারের বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিলেন, জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং যে সমস্ত ব্যক্তিরা পড়াশোনা থেকে বঞ্চিত, ঠিক আছে, যারা বিভিন্ন কাজকর্ম করে বেড়ায় আর কি, বিভিন্ন কাজকর্ম করে বেড়ায়, তাদের জন্য নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। নৈশ বিদ্যালয় যত সম্ভব 1870 সালে কিন্তু এই নৈশ বিদ্যালয় স্থাপন করে। এবং আমরা নজর করে দেখতে পারি কেশবচন্দ্র সেন কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু খুবই খুশি হয়ে গেছিলেন যে কেশবচন্দ্রের কাজকর্ম দেখে, ব্যাপক কাজ করেছিল এবং কেশবচন্দ্র সেনের প্রতি কিন্তু একটা বিশ্বাস অর্জন করেছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। বুঝতে পেরেছিলেন এই একজন যোগ্য ব্যক্তি যে সমগ্র ব্রহ্ম সমাজকে পরিচালনা করতে পারে। কেশবচন্দ্র সেন কিন্তু জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করেছে। কেশবচন্দ্র সেন কিন্তু পর্দা প্রথার, ওই যে আগেকার দিনে আমরা কি ছিলাম যে ভাসুর বা বড় যদি কোনো ব্যক্তি আসে তাকে ঘুমটা দিয়ে রাখা, এসব চলবে না। অর্থাৎ কেশবচন্দ্র সেন কিন্তু এর বিরুদ্ধে লড়াই করেছিল যে মেয়েদের সমস্ত অধিকার আছে, মেয়েরা শিক্ষিত দীক্ষিত সব কিছু হতে পারবে, কোনো জাতিভেদ প্রথা চলবে না, কে উঁচু জাত কে নিচু জাত, একে ধরবো না, ওর বাড়িতে খাবো না, এসব চলবে না। কেশবচন্দ্র সেন কিন্তু এর বিরুদ্ধে কঠোর লড়াই করেছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। কেশবচন্দ্র সেনের সঙ্গে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের ঝামেলা হয়ে যায়। কি নিয়ে ঝামেলা হয়? এই যে আচার্যদেব অর্থাৎ ব্রাহ্মণ সম্প্রদায় বা আচার্যদেবরা পৈতে ধারণ করবে কি করবে না, এই নিয়ে কিন্তু তাদের মধ্যে আন্দোলন হয়। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের কিন্তু একটা মনোমালিন্য হয়, একটা ঝামেলা হয়। এবং এদের মধ্যে আর একটা ঝামেলা কি হয় যে আমরা মন্ত্র উচ্চারণ করে আমরা কি করে মন্ত্র উচ্চারণ করি, আমরা মন্ত্র উচ্চারণ করি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করি। কিন্তু কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের ঝামেলা কি হয় যে না, এখন থেকে মন্ত্রগুলো সংস্কৃতের পরিবর্তে বাংলায় উচ্চারণ করতে পারবে। বিধবা বিবাহ নিয়ে কিন্তু অনেকটা ঝামেলা হয় কেশবচন্দ্র সেনের সঙ্গে দেবেন্দ্রনাথ ঠাকুরের, এদের মধ্যে একটা মনোমালিন্য চলে আসে। অর্থাৎ কেশবচন্দ্র সেন এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে সম্পর্ক ছিল, যে ব্যাপক যে একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যায়, শেষ হয়ে যায়। এবং পরবর্তীকালে কিন্তু আমরা নজর করতে পারি যে এই দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রহ্ম যে আন্দোলন আছে, এই আন্দোলন থেকে কিন্তু তিনি কিন্তু বহিষ্কৃত হয়ে যায়। অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর যে ব্রহ্ম আন্দোলন যে পরিচালনা করেছিলেন সেখান থেকে কিন্তু তিনি কিন্তু বহিষ্কৃত হন। অর্থাৎ কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন এবং তার অনুগামীরা
1866 খ্রিস্টাব্দে কিন্তু ব্রহ্ম আন্দোলন থেকে কিন্তু বহিষ্কৃত হয়ে যায়, বেরিয়ে যায় ব্রহ্ম আন্দোলন থেকে। 1866 খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন কিন্তু এই ব্রহ্ম আন্দোলন থেকে কিন্তু বেরিয়ে যায়, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রহ্ম যে আন্দোলন আছে সেখান থেকে তিনি বেরিয়ে যায় 1866 খ্রিস্টাব্দে। তিনি বেরিয়ে গিয়ে একটা সংগঠন করেন, তার নাম কি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ গঠন করেন। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ কে গঠন করেন? আমাদের কেশবচন্দ্র সেন, অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রহ্ম যে আন্দোলন আছে সেটা থেকে কিন্তু তিনি বেরিয়ে যায়। এবং এই যে আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে যে ব্রহ্ম আন্দোলন আছে এর নাম হয় আদি ব্রহ্ম আন্দোলন। ঠিক আছে, আমরা নজর করে দেখতে পারি তিনি ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ গঠন করেন 1866 খ্রিস্টাব্দে। কিন্তু ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ যখন তিনি গঠন করেন, তিনি কিন্তু এই ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের মধ্যে বিভিন্ন জিনিস কিন্তু পরিচালনা করেন, অর্থাৎ এখানে কিন্তু তিনি 3 আইন প্রবর্তন করেন। 3 আইনে কি বলা হয়? যে বাল্য বিবাহ এবং বহু বিবাহ, বাল্য বিবাহ এবং বহু বিবাহ কী হবে? নিষিদ্ধ হবে, অর্থাৎ একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, এবং একই ব্যক্তি বিনা কারণে অনেকগুলো বিয়ে করতে পারবে না। তিনি কিন্তু এই আইনটা প্রবর্তন করেন, অর্থাৎ 3 আইন বলতে বোঝানো হয়েছে বাল্য বিবাহ এবং বহু বিবাহ রোধ এবং অসবর্ণ বিবাহ বৈধ। অসবর্ণ বিবাহ মানে বৈধ মানে কি? অর্থাৎ আমরা নজর করে দেখতে পারি অসবর্ণ বিবাহ বৈধ মানে কি, অর্থাৎ হিন্দুদের মধ্যে কে ব্রাহ্মণ কে নমশূদ্র এটা কোনো ব্যাপার না, অর্থাৎ ব্রাহ্মণরা নমশূদ্রের মেয়েকে বিয়ে করতে পারে, অর্থাৎ নমশূদ্ররা আবার ব্রাহ্মণদের সঙ্গে বিয়ে করতে পারে, এই নিয়ে কোনো ব্যাপার না। অর্থাৎ তিনি এটাকে চালু করেছিলেন, অর্থাৎ জাত পাত ভেদাভেদ এটা তিনি বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারি তিনি কিন্তু নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন নৈশ বিদ্যালয়, যারা পড়াশোনা করতে পারে না, যারা মেহনতি মানুষ, তারা কি করে পড়াশোনা করতে পারে তার জন্য একটা নৈশ বিদ্যালয় স্থাপন করেছিলেন, এবং মহিলাদের জন্য কলেজও স্থাপন করেছিলেন। কেশবচন্দ্র সেন কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু সমগ্র ভারতবর্ষের বুকে তার নাম দাম প্রতিপত্তি দেবেন্দ্রনাথ ঠাকুরের থেকে কিন্তু ছড়িয়ে পড়ে। সমগ্র ভারতবর্ষে কিন্তু কেশবচন্দ্র সেনের কিন্তু প্রচুর পাওয়ার চলে আসে। কেশবচন্দ্র সেনকে কিন্তু সবাই মানতে শুরু করে। ভারতবর্ষের ইতিহাসে তিনি একটা ব্যাপক পরিমাণে শক্তিশালী একটা দায়িত্ব গ্রহণ করে ভারতবর্ষে ব্রহ্ম সমাজের ক্ষেত্রে। আমরা নজর করে দেখতে পারি কিন্তু পরবর্তীকালে কিন্তু আমাদের ভারতবর্ষে ব্রহ্ম সমাজের ক্ষেত্রে ওটা ঝামেলা হয়ে যায়। তিনি 3 আইন প্রবর্তন করেছিলেন, এটা ঠিক, কিন্তু 3 আইনের ভিতরে কিন্তু গাফিলতি ছিল। তিনি বলেছিলেন বাল্য বিবাহ হবে না, কিন্তু তিনি কি করেছিলেন? তার 14 বছরের মেয়েকে কুচবিহারের রাজার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, অথচ তিনি বলেছিলেন কোনো বাল্য বিবাহ হবে না, অল্প বয়সে কোনো মেয়েদের বিয়ে দেওয়া হবে না। অর্থাৎ তিনি এটা কেন করলেন? তিনি বলেছিলেন তিনি আইন প্রণেতা, তিনি আইন তৈরি করেছিলেন যে বাচ্চা বয়সে কোনো মেয়ের বিয়ে হবে না, অথচ তিনি তার মেয়েকে কুচবিহারের রাজার সঙ্গে বিয়ে দিয়েছিলেন, যেটা কিন্তু ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজের যে অনুগামী আছে তারা কিন্তু মেনে নিতে পারেনি। আমরা নজর করে দেখতে পারি কেশবচন্দ্র সেনের যে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায়। 1870 সালে কেশবচন্দ্র সেনের ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায়। অর্থাৎ আমরা নজর করে দেখতে পারি যে সমস্ত ব্যক্তিবর্গ ভারতবর্ষে ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল, আস্তে আস্তে কিন্তু তারা কিন্তু এই দলটা ছেড়ে দেয়। আমরা নজর করে দেখতে পারি যে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবাই বেরিয়ে যায়, এবং এই কেশবচন্দ্র সেনের নেতৃত্বে যে ভারতবর্ষে যে ব্রহ্ম সমাজ যে 1866 খ্রিস্টাব্দে যে গঠন করা হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যায়। কারণটা কি? কেশবচন্দ্র সেন যে দায়িত্ব গ্রহণ করেছিল যে অল্প বয়স্ক বাচ্চা মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, অথচ তার 14 বছরের কন্যাকে বিয়ে দিয়েছিল, এটা কিন্তু কেউ মেনে নিতে পারেনি। যার জন্য কিন্তু 1878 খ্রিস্টাব্দে কিন্তু আমরা নজর করে দেখতে পারি যে ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায়, এবং সেখানে গঠন করা হয় সাধারণ ব্রহ্ম সমাজ। অর্থাৎ কেশবচন্দ্র সেনের কিন্তু ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কিন্তু বিভক্ত হয়ে যায় এবং সেটা গঠন করা হয় সাধারণ ব্রহ্ম সমাজ 1878 খ্রিস্টাব্দে। আমরা নজর করে দেখতে পারি যে কেশবচন্দ্র সেনের যে অনুগামী ছিল তার ভিতর থেকে কে ছিল? তার ভিতর থেকে ছিল শিবনাথ শাস্ত্রী ছিল, বিজয় কৃষ্ণ গোস্বামী ছিল, আনন্দমোহন বসু ছিল, দ্বারকনাথ ঠাকুর ছিল, দুর্গামোহন দাস ছিল। অর্থাৎ প্রমুখ যে ব্যক্তি ছিল যারা কেশবচন্দ্র সেনকে মানত, যারা ভারতবর্ষে ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল, তারা কিন্তু এই ভারতবর্ষে ব্রহ্ম সমাজকে ত্যাগ করে দেয়। কেশবচন্দ্র সেনের নীতিকে পছন্দ করেনি, তারা সাধারণ ব্রহ্ম সমাজ গঠন করেন। অর্থাৎ কেশবচন্দ্র সেন কিন্তু অনেক পরিশ্রম করেছিল, কিন্তু একটুখানি ভুলের জন্য কিন্তু অনেক বিপদ ঘটেছিল। কেশবচন্দ্র সেন কিন্তু অনেক কিছু করেছিল। তিনি সুলভ সমাচার বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন, সেই পত্রিকা কিন্তু ব্যাপক সাড়া ফেলেছিল। ভারতবর্ষের ইতিহাসে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু
অনেক ভালো কাজ করেছিল, কিন্তু সামান্য ভুলের কারণে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু তার ভারতবর্ষে ব্রহ্ম সমাজ কিন্তু নষ্ট হয়ে যায়। অর্থাৎ কেশবচন্দ্র সেনের যে নাম দাম প্রতিপত্তি ছিল সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু সাধারণ যে ব্রহ্ম সমাজ আছে সেই সাধারণ ব্রহ্ম সমাজ কিন্তু আস্তে আস্তে কিন্তু তার নামটা ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীকালে যখন এই কেশবচন্দ্র সেনের যে ভারতবর্ষে যে ব্রহ্ম সমাজ ছিল সেটা যখন সবাই ত্যাগ করে আমাদের সাধারণ ব্রহ্ম সমাজ যখন গঠন করেন, পরবর্তীকালে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু তিনি একটা দল গঠন করেন, সেটা ছিল নববিধান। তিনি নববিধান গঠন করেন, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই নববিধান কিন্তু অতটা তার নাম দাম প্রতিপত্তি কিন্তু ছড়িয়ে পড়েনি, কিন্তু সাধারণ ব্রহ্ম সমাজের নাম দাম প্রতিপত্তি কিন্তু চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যতটা পেরেছি ততটা তোমাদের আমি বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার চাই। বাই, টাটা, ভালো থাকবে।